ফরিদপুর ও গাজীপুরে কিশোর সহ 2 খুন, প্রতিবাদে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর, আগুন। কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে অপহৃত 14 জন উদ্ধার। বিভিন্ন সময়ে ভ্রমণে গিয়ে সাইফুল বাহিনীর হাতে জিম্মি ছিলেন তারা। বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে 14 জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বুদ্ধ পূর্ণিমায় পূজা অর্চনা সহ নানা আয়োজন। বন্দরনগরীর নন্দনকানন বিহার থেকে বর্ণিল শোভাযাত্রা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। জন্ম, মৃত্যু, বুদ্ধত্ব লাভ, তিনটি এই দিনে পুরো বিশ্বে যাতে শান্তি পায় তাকে সে প্রার্থনা করি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। 2 জেলায় কিশোর সহ 2 জনকে হত্যার ঘটনা ঘটেছে। প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। পুলিশ জানায়, ফরিদপুরের ভাঙ্গার থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির সাথে পূর্ববিরোধ চলছিল বাদশা শরীফ ও ফকু শেখের। কয়েকদিন আগে দুপক্ষের মারামারি হয়। এরই জেরে শনিবার রাতে জাহাঙ্গীরের ছেলে ইয়াসিনকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। আজ সকালে ছড়ায় উত্তেজনা, অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মানুষ আছিল দলের গাজীপুরের শ্রীপুরেও এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এরই জেরে অভিযুক্ত সহ তার স্বজনদের 3 বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। পুলিশ জানায়, 1 মে ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে জুগিরছিট এলাকার আলামিন ও নাজমুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে নাজমুলকে ছুরিকাঘাত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 8 মে মারা যায় নাজমুল। গতকাল তার জানাজা শেষে উত্তেজিত জনতা আলামিন ও তার 2 চাচার বাড়িতে আগুন দেয়। কক্সবাজারের টেকনাফ থেকে সাইফুল বাহিনীর হাতে বিভিন্ন সময় অপহৃত 14 জনকে উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাতে উত্তর লামরি এলাকায় অভিযুক্তের বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় 14 জনকে। উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই বিভিন্ন স্থানে ভ্রমণে গিয়ে অপহৃত হন। তবে কোন অপহরণকারীকে আটক করা যায়নি। বিজিবি বলছে, সাইফুল ইসলাম চিহ্নিত মানব পাচারকারী। এই এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচার ও অপহরণে জড়িত ছিলেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। দীর্ঘদিন যাবৎ 14 জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে 14 জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সিলেট সীমান্তে মেঘালয়ের রাত্রিকালীন কারফিউ এবং বিএসএফ এর পুশ-ইনের ঘটনায় সতর্ক অবস্থানে বিজিবি। জাফলং, তামাবিল, জৈন্তাপুর সহ সীমান্ত এলাকাগুলোয় রাতে টহল জোরদার করেছে বিজিবি। অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে সীমান্তের মানুষ সহ জনপ্রতিনিধিদের সহায়তা দেওয়া হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গত 3 দিনে শুধু মৌলভীবাজার সীমান্ত দিয়ে 59 জন পুশ-ইন করেছে বিএসএফ। বিজিবি বলছে, সীমান্ত সুরক্ষায় কাজ করছেন তারা। বর্ডার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে এবং আমাদের যে পূর্বের যে পরিস্থিতি ছিল সেটাকে জারি রাখার জন্য স্থানীয় জনপ্রশাসনের সাথে আমরা সমন্বয় করে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রাখার জন্য আমাদের যে টহলগুলো আগে থেকেও তৎপর ছিল, বর্তমানে আরও সোচ্চার হয়েছে এবং আমি নিশ্চিত যে এখন পরিস্থিতি ভালো। দর্শক, এই বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপনের সঙ্গে কথা বলতে চাই। রিপন, সীমান্ত এলাকার সবশেষ এখনকার কি পরিস্থিতি একটু জানাবেন বিস্তারিত। সোহার, মূলত
দিনের বেলায় যে বিষয়টি থাকে সেটা বিজিবির যে টহল রয়েছে সেই টহলটি নিয়মিত টহল চলছে এবং যেটা আগের চেয়ে অনেকটা জোরদারি আমাদের কাছে মনে হয়েছে। আমরা সকাল থেকেই দেখছিলাম এবং গতকাল রাতেও এই অঞ্চলটিতে ঘুরে বেরিয়েছি, এই সীমান্ত এলাকাটিতে, এবং সব কটি বিওপি যেগুলো রয়েছে বর্ডার গার্ড বিজিবির সব জায়গায় কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং টহল জোরদার করা হয়েছে। এবং পাশাপাশি দিনের বেলায় যে কাজটি বিজিবি করছেন, এই যে গ্রামগুলো রয়েছে সীমান্তের একদম সাথেই, সেই গ্রামের মানুষদের সাথে তারা কথা বলছে, তাদেরকে সচেতন করার চেষ্টা করছে যাতে কোনোভাবেই কারফিউ চলাকালীন সময়ে তারা ভারতের সীমান্তের কাছাকাছি না যায়, আর এর পাশাপাশি পুশিন যাতে কোনোভাবে বিএসএফ না করতে পারে সেই চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে বিজিবি। সোহার, রিপন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সূর্যের প্রখরতায় হাঁসফাঁস সারা দেশের জনজীবন, তীব্র গরমে যেন পুড়ছে দেশ। রাজশাহী, রংপুর ও ঢাকা সহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গ্রীষ্মের দাবদাহে তপ্ত পথঘাট, বাতাসে যেন আগুনের হুলকা। মধ্য দুপুরেও ফাঁকা ব্যস্ততম সড়ক, শহর থেকে গ্রাম সবখানেই মরুর উত্তাপ, কোনো কিছুতেই মিলছে না স্বস্তি। শ্রমজীবীরা সবচেয়ে বিপাকে, স্বস্তির আশায় গাছের ছায়া, পুকুর কিংবা জলাধারে ছুটছে মানুষ। আগামী 13 মে থেকে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোনো কাজ কাম করা যাচ্ছে না, মানে মরুভূমির মতন হাওয়া আসতেছে, গরম হাওয়া গাছ লাগতেছে, খুব গরম হচ্ছে, আস্তে আস্তে বের হওয়া যাচ্ছে না। হ্যাঁ, বাতাস আছে কিন্তু তাও গরম। নওগাঁয় গ্রীষ্মের উত্তাপ কেমন সেটা জানতে যুক্ত হব আমাদের সহকর্মী শফিক ছোটনের সাথে। শফিক, নওগাঁয় আজকে তাপমাত্রা কত? তীব্র গরমে জনজীবনে কেমন প্রভাব দেখছেন একটু জানাবেন। সোহার, তাপমাত্রা 40-এর ঘরের আশেপাশে ঘুরপাক খাচ্ছে গত কয়েকদিন ধরেই, যার কারণে একেবারে হাঁসফাঁসি অবস্থা। আমি যদি পথঘাটের চিত্রটা দেখাই তাহলে হচ্ছে যে এই সময়টাতে এই রাস্তা দিয়ে আসলে মানুষ, যানবাহন সবই আসলে চলাচল করে এবং প্রতিদিনের মতো যেভাবে আমরা যানবাহন দেখি কয়েকদিনের ব্যবধানে কিন্তু সেটি অনেকটা কমে গেছে। অর্থাৎ সূর্য ওঠার পর থেকে লাফিয়ে লাফিয়ে যেভাবে তীব্রতা বাড়ে, তাতে করে মানুষ যে ঘর থেকে বের হবে এটি কিন্তু একেবারে কঠিন অবস্থায় তৈরি হয়ে গেছে। প্রতি বছরই বলা চলে যে এই অবস্থা তৈরি হয়, কিন্তু দিনকে দিন তাপমাত্রা যে আরও বাড়ছে সেটি আসলে বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে বাতাসের কিছুটা গতিবেগ থাকলেও যে বাতাসটি আসলে আমাদের গায়ে লাগছে, মানুষের গায়ে লাগছে, সেটি কিন্তু তাপদাহের বাতাসের মতো মনে হচ্ছে। অর্থাৎ আগুনের ফুলকি থেকে যে বাতাসটি বের হয় ঠিক সেরকম লাগছে। সব মিলিয়ে আসলে শ্রমজীবী মানুষ যারা ঘর থেকে বের না হলেই যাদের পেট চলে না, সংসার চলে না, তারা বাধ্য হয়ে পথঘাটে বের হচ্ছেন এবং জরুরি কাজে বের হচ্ছেন অনেকে। যারাই বা রাস্তায় বের হচ্ছেন তারা চরম বিপাকে পড়ছেন। একই সাথে এই যে শহরের এই অবস্থা, গ্রামগুলোরও কিন্তু একই অবস্থা। এই সময়টাতে ফসল কাটার সময়, অর্থাৎ ধান কাটার সময়, এই সময়টা চাষিরা কিন্তু মাঠে ঘাটে গিয়ে প্রচণ্ড অস্বস্তিতে পড়ছেন এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই মুহূর্তে আসলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে হয়তোবা 2-3 দিন পরে বৃষ্টিপাত হবে। এবং শফিক, দেখছিলাম কাঠফাটা রোদে জনজীবনের বেহাল অবস্থা। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দেশের রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রয়োজন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে বৌদ্ধ পূর্ণিমার শান্তি শোভাযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। আমির খুসরো বলেন, দেশে আর সংখ্যাগরিষ্ঠের রাজত্ব চলবে না, ধর্ম নিয়েও কোনো বিভক্তি হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। পরে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল থেকে নানা আচারে বিহারে বিহারে অনুষ্ঠিত হচ্ছে বুদ্ধ পূজা। এ সময় পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ করেন অনেকে। এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ গড়ব, দেশ গড়ব, রাষ্ট্র গড়ব। বুদ্ধের জন্ম, মৃত্যু, বুদ্ধত্ব লাভ, তিনটি এদিনে। পুরো বিশ্বে যাতে শান্তি পাওয়া যায় তাকে সে প্রার্থনা করি।
নাটোরের গুরদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 3 জন। শনিবার রাতে উপজেলার চাচকৈর শিক্ষা সংঘ এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা চলছিল। সভার শেষ ভাগে জেলা বিএনপি সদস্য আবু হেনা মোস্তফা গ্রুপের সাথে কথা কাটাকাটি হয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের অনুসারীদের। এরই জেরে বেঁধে যায় সংঘর্ষ। রংপুরে আবু সাইদ হত্যার প্রায় 9 মাস পর রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলেও নাম নেই তৎকালীন ভিসি, প্রক্টর সহ অনেকের। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আইনজীবীরা বলছেন, পুলিশের এজাহারে থাকা অনেক আসামির নাম বিশ্ববিদ্যালয়ের করা মামলায় নেই। এতে মামলাটি ক্ষতিগ্রস্ত হতে পারে। 16 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল রংপুর। পুলিশের গুলিতে শহীদ হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ঘটনার 9.5 মাস পর গেল 7 মে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 71 জনকে আসামি করা হয়েছে। সহিংসতার মামলা ছাত্রদের উপরে যারা আঘাত করেছে, সেই আঘাতকারীদেরকে আমরা ভিডিও দেখে দেখে চিহ্নিত করে করে আমরা নামগুলো লিখেছি। এর বাইরে আরো অনেক আছেন। অথচ হামলায় সম্পৃক্ত 28 জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর তথ্য প্রমাণ গত 27 ফেব্রুয়ারি ভিসির কাছে জমা দেন শিক্ষার্থীরা। ওই তালিকা থেকে আসামিদের মধ্যে নাম এসেছে মাত্র 13 জনের। নাম নেই তৎকালীন উপাচার্য ডক্টর হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম, রেজিস্ট্রার আলমগীর চৌধুরী, সাবেক রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ শেখ হাসিনার নাম। হামলায় নেতৃত্ব দেয়া 12 কর্মকর্তা, কর্মচারী সহ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মীর নামও বাদ পড়েছে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আবু সাইদের মূল মামলা ভিসির নাম থাকলেও এই প্রশাসনের এখানে ভিসির নাম নাই। যারা এই আন্দোলনের সাথে সম্মুখে এবং পিছনে ইন্ধনদাতা ছিল এবং এই হামলার সাথে জড়িত ছিল, বাট তারা এই মামলায় নেই। সংযোজন, বিয়োজন এখানে অব্যাহত প্রক্রিয়া। এটা আগামী দিন আমরা সিন্ডিকেটের মাধ্যমে আবারও অধিকতর তদন্তের জন্য যাবে, সেই অনুযায়ী আমাদের সবকিছু হবে। এখানে আমার ব্যক্তিগত বিষয় না। আইনজীবীরা বলছেন, পরিবারের দায়ের করা আবু সাইদ হত্যা মামলার এজাহারে 24 জনের নাম আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলার আসামিদের মধ্যে ভিসি সহ গুরুত্বপূর্ণ 6 জনের নাম নেই। এতে মামলা ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে প্রধান কর্তা ভিসি, তারপর হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তা, প্রক্টর, এনারা আসলে এই মামলায় নাই। এটা অবশ্যই দুঃখজনক আর কি। এনাদের থাকা উচিত ছিল এই মামলায়। তারা তাদেরকে রক্ষা করার জন্য উদুরপুন্টি বুদুরঘাড়ি দেওয়ার জন্য একটা দায় সারা গোছের একটা তদন্ত করেছে। এই জন্যে যদিও পুলিশ বলছে মামলার তদন্ত চলছে, ছাড় পাবে না প্রকৃত দোষীরা। সর্বমোট 71 জনকে এজাহার নামিয়ে করা হয়েছে। এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রথমে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছেন। তারপরে গতকালকে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আমরা সেই ফৌজদারি অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করেছি এবং অভিযান অব্যাহত আছে। সাইদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, এএসআই আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র, নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী কারাবন্দী। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হাজির করা হয়েছে। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শক, শেষ করছি সংবাদ। সারা দেশের এখনকার আয়োজন। সঙ্গে ছাড়া ছিলেন সবাইকে ধন্যবাদ।